সকলকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন পর আরও একটি পর্বে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আমি অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দিয়ে আশীর্বাদ, ইচ্ছা, প্রার্থনা, এমনকি অভিশাপ প্রকাশ করে সেই সমস্ত সেন্টেন্সগুলিকে অপটেটিভ সেন্টেন্স হিসেবে ধরা হয়। Optative sentence is a sentence which expresses desire, prayer, blessings, even cards. যেমন তুমি দীর্ঘজীবী হও, এটা আশীর্বাদ করা হইল। তুমি সফল কাম হও বা সে যেন সফল কাম হয়, এটা প্রার্থনা বা আশীর্বাদ যাই বলেন না কেন। ঈশ্বর তোমার মঙ্গল করুন, আশীর্বাদ করা হইল। তুমি যেন সফল কাম না হও, এটা অভিশাপের পর্যায়ে পড়ে। তো এইভাবে করে যে সমস্ত সেন্টেন্সগুলো এই ধরনের আশীর্বাদ, ইচ্ছা, মনের ইচ্ছা প্রকাশ করে, অভিশাপ প্রকাশ করে, প্রার্থনা প্রকাশ করে, সেগুলি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। গঠন কিভাবে হবে? গঠন হবে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আগে দিয়ে মেয়ে থাকবে। অনেক সময় মেয়ে ছাড়াও অপটেটিভ সেন্টেন্স হইতে পারে। আচ্ছা, মেয়ে দিয়ে যেগুলি হয় সেগুলি বলি। তুমি দীর্ঘজীবী হও, এখানে প্রথমে মেয়ে আসবে। আর অপটেটিভ সেন্টেন্সও ইম্পারেটিভ সেন্টেন্সের মতোই প্রেজেন্ট ফর্মে থাকবে সবসময়। এখানে ফিউচার বা পাস্ট ফর্মের কোনো সুযোগ নেই। তুমি দীর্ঘজীবী হও, প্রথমে মেয়ে আসলো, তারপর সাবজেক্ট কোনটা? তুমি, ইউ। দীর্ঘজীবী হও, লিভ লং, লিভ জীবী হওয়া, লং হইল দীর্ঘজীবী, লিভ লং। মে ইউ লিভ লং। ঈশ্বর তোমার মঙ্গল করুন। কার মঙ্গল করবে? তোমার এটা সাবজেক্ট। প্রথমে মে ঈশ্বর করবে মঙ্গল, না? মে গড আশীর্বাদ করুন, মে গড ব্লেস ইউ। বা মে গড ডু ইউর ওয়েল বিং, তোমার মঙ্গল করুন। তারপর আমাদের দেশ চিরজীবী হোক। মে সাবজেক্ট কোনটা? আওয়ার কান্ট্রি, লিভ লং। মে আওয়ার কান্ট্রি লিভ লং, আমাদের দেশ চিরজীবী হোক, লিভ ফর এভার, আমাদের দেশ চিরজীবী হোক। তুমি সফল কাম হও, মে ইউ হও বি। সাবজেক্টের উপর একটা ভার্ব আসবে, মে ইউ বি সাকসেসফুল। তুমি সফল কাম যেন না হও, সে যেন সফল কাম না হয়, অভিশাপ, মে হি নট বি সাকসেসফুল। এইভাবে অপটেটিভ সেন্টেন্স গঠন করা হয়। আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, আমরা বলতে পারি জোরালোভাবে। এখানে মে না দিলেও চলে, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এটা মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, কিন্তু জোরালো অর্থে লিভ লং বা লং লিভটা আগে দিলে, আগে বসালে সেন্টেন্সে, ওই সেন্টেন্সটা জোরালো হয় এমফেসিস দেওয়ার জন্য। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমি এখন ধারাবাহিকভাবে অপটেটিভ সেন্টেন্স পর্যন্ত রিভিউ করতে চাচ্ছি, রিভিউর পর্ব করতে যাচ্ছি আবারও। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স, এই চারটার রিভিউ যতটুকু পারা যায়
আমি আজকে এটাও করতে চাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম এবং বহুবার বলেছি যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে সেন্টেন্স গঠন করতে হবে ইংরেজিতে। আর বাংলায় কিন্তু বেসিক্যালি থাকে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এটাকে শর্টিং করে সাবজেক্টের পর ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বা অন্যান্য বসাবো, তাহলেই সেন্টেন্সটা হয়ে যাবে। এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও এই ফর্মুলাই কিছুটা চেঞ্জ হবে। ইম্পারেটিভও তাই, অপটেটিভও তাই। যেমন অপটেটিভে মে আসবে আগে দিয়ে, মে ছাড়াও যেটা হয় সেন্টেন্স হয় সেটাও বললাম। কাজেই এগুলো হচ্ছে আপনার রিভিউর ইসেতে। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে তাই কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন এম ইজ আর আমি যখন মূল ভার্ব হিসাবে দেখতে চাই, মূল ভার্ব হিসাবে যদি বলি হি ইজ আ গুড বয়, না, সে ভালো ছেলে, সে ভালো ছেলে, সে হয় ভালো ছেলে। হয়টা আমরা ব্যবহার করি না বাংলা বাক্যে, কিন্তু ইংরেজিতে হয়টা দিতে হবে যেহেতু ভার্ব লাগবে। হয় হচ্ছে ইজ, হি ইজ এ গুড বয়, সে, হি, হয় ইজ ভালো ছেলে। এখানে এ আর্টিকেলটাও আসবে, একজন যেহেতু, হি ইজ এ গুড বয়, ইউ আর এ গুড বয়, তুমি ভালো ছেলে, ইউ আর এ গুড গার্ল মেয়ের ক্ষেত্রে। এগুলো হচ্ছে এই যে আই এম এ ম্যান, এগুলো প্রতিটাই এম ইজ আর মূল ভার্ব হিসাবে আছে, আর কোনো ভার্ব নেই এখানে। আর এম ইজ আর যখন অক্সিলিয়ারি ভার্ব থাকবে, I am writing a letter, he is writing a letter, they are playing football। এখানে প্রত্যেকটাই এম ইজ আর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসে। তারপর আরেকটি মূল ভার্ব থাকবে, এবং যেহেতু এটা চিঠি লিখিতেছ ক্রিয়ার সাথে তেছিতেছ থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, মূল ভার্বের সাথে। মূল ভার্ব হচ্ছে গিয়ে রাইট, আইএনজি, WRITING। এই শেষে যদি ভার্বের শেষে যদি ই থাকে, আইএনজি লেখার সময় ইটা অমিট হয়ে যায়, WRITEING হবে না, এখানে হবে WRITING। আই এম কামিং, COMING হবে, নট COMEING। আমি আসিতেছি, আমি এখানে আসিতেছি, আই এম কামিং হিয়ার। তো এখানে এম ইজ আর আমি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে দেখালাম। এখন আমি এম ইজ আরের পাস্ট ফর্মটা দেখাবো, ওয়াজ ওয়ার। ইয়েস্টারডে ওয়াজ মানডে, গতকাল সোমবার ছিল, গতকাল সোমবার ছিল। এখানে দেখেন, এখানে ছিল কিন্তু কোনো বস্তু না, এটা বস্তুর ছিল হলে হেড বসবে। আমার একটি কলম ছিল, গতকাল সোমবার ছিল, দুইটা কিন্তু এক না। মানে আমার একটি কলম ছিল মানে একটা কলম একটা বস্তু, সেই ক্ষেত্রে হবে আই হ্যাড এ পেন, এটা আমি পরে আসতেছি। আর এখানে হবে ইয়েস্টারডে ওয়াজ মানডে, গতকাল সোমবার ছিল। আমরা ইংরেজিটা কেমনে করবো, গতকাল হচ্ছে ইয়েস্টারডে, তারপর যেহেতু ভার্ব আসবে ওয়াজ হবে মানডে। এনে বাংলায় গতকাল সোমবার ছিলটা আমি শেষে দিয়েছি, কাজেই এখানে ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার দিয়ে মূল ভার্ব যদি হয় সেটার বললাম। এখন ওয়াজ ওয়ার অক্সিলিয়ারি ভার্ব হইলে আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি চিঠি লিখিতেছিলাম। এই ছিলাম দিয়ে বুঝাচ্ছি এটা অতীত, এই জন্য ওয়াজ আসলো, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের সাথে আইএনজি হবে। তে ছিলাম হইলে এরকম হইলে রাইট হচ্ছে গিয়ে মূল ভার্বের সাথে আইএনজি। আই ওয়াজ রাইটিং এ লেটার, আই ওয়াজ ইটিং রাইস, হি ওয়াজ ইটিং রাইস। এই হচ্ছে ওয়াজ ওয়ার। আর হ্যাজ হ্যাভটা কী হবে, হ্যাজ হ্যাভটা হবে কোনো বস্তু মূল ভার্ব হিসাবে কখন আসবে, যখন কোনো বস্তু আছে অর্থে হয়। আমার একটি বই আছে, আই হ্যাভ এ পেন, বুক। আমার একটি কলম আছে, বই কলম এগুলো একটা বস্তু, এটা আছে মানে বর্তমান বোঝাচ্ছে, যেহেতু হ্যাভ হবে। আর যদি আমার একটা কলম ছিল হইতো, এখানে ছিল হইলে বস্তু ছিল অর্থে হ্যাড বসবে, আই হ্যাড এ বুক, আই হ্যাড এ পেন, হি হ্যাড এ পেন। এখানে কিন্তু ওয়াজ বসবে না, যদিও এটাকে ওয়াজ দিয়ে বলছি, ইয়েস্টারডে ওয়াজ, ওইটাও ছিল, কিন্তু এটা কোনো বস্তু না। ইয়েস্টারডে ওয়াজ মানডে,
কাজে এগুলো একটু খেয়াল করতে হবে। তো ওয়াজ ওয়্যার, এখন ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়া যেগুলি হয়, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল, আমি ভাত খাই, আই ইট রাইস, হি ইটস রাইস। এটা কেন ইটস হয়েছে এটা আমি বহুবার বলেছি, এখন আর নাইবা বললাম, রিভিউতে যেহেতু বলা হয়েছে হি ইটস রাইস। এখন এটাই যদি আমি ভাত খেয়েছিলাম বা তুমি খেয়েছিলে, তাহলে কী হবে, ইটের পাস্ট ফর্মটা হুবহু বসবে। এখানে তো ছিলাম দিয়ে খেয়েছিলাম, এখানে কোনো কিছু যুক্ত নেই, জাস্ট ছিলাম দিয়া অতীত বুঝাইছে, কাজে এখানে ভার্বের ফর্মটা অতীতকাল আসবে। এখানে ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, আই এট রাইস, আই রোট এ লেটার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সাবজেক্টের পর ভার্ব আসতেছে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই। তারপর এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেহেতু আসলো, তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম। আর ফিউচার ফর্মে কী হবে, আমি চিঠি লিখিব, আই উইল রাইট এ লেটার, হি উইল রাইট এ লেটার। উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। ফিউচারে সবসময় শেল বা শেলের ব্যবহারটা আজকাল হয় না, উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, হি উইল রাইট এ লেটার, সে চিঠি লিখিবে। এই লিখিবে দিয়ে শুধুমাত্র দিয়ে বোঝা গেলে এটা ফিউচার ফর্ম। কাজে ফিউচার ফর্ম হলে তাহলে ফিউচার ফর্মে কোনো কিছু শুধু ফিউচার ফর্ম হবে, যেহেতু শেল বা উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, এখানে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। এগুলি প্রত্যেকটা অতীতকাল বলতে যদি শুধু অতীতকাল বোঝায় লিখিয়াছিলাম, তাহলে ভার্বের সাথে কোনো যুক্ত হবে না। যেহেতু অতীতকাল, ভার্বের পাস্ট ফর্মটা হবে। যেহেতু ফিউচার টেন্স, ফিউচার ফর্ম, ভার্বের ফিউচার ফর্ম উইলের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেহেতু প্রেজেন্ট ফর্ম হলে কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে আই রাইট এ লেটার, আই ইট রাইস, হুবহু বসবে। আর নেগেটিভ ফর্মগুলো কী হবে, এটা অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ রূপ। নেগেটিভ ফর্ম হলে ডু বা ডাজ আসবে, আই ডু নট রাইট এ লেটার, হি ডাজ নট রাইট এ লেটার। এটা ডাজের ব্যাখ্যা আমি দিয়েছি এর আগে অনেকবার, তাই এটা এখন আর বললাম না। আর এখানে যদি পাস্ট ফর্মে কী হবে, আই ডিড নট রাইট এ লেটার। পাস্ট ফর্মের নেগেটিভ ফর্ম, অ্যাফার্মেটিভ ফর্ম বলা, আই রোট এ লেটার, আই ডিড নট রাইট এ লেটার। ডিড দিলে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে সবসময়। আই ডিড নট রোট এ লেটার কখনোই হবে না, এটা রং হবে, আই ডিড নট রাইট এ লেটার। ওকে, আমি এভাবে করে ধারাবাহিকভাবে পরবর্তীতে আবার ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আমি ধারাবাহিকভাবে রিভিউ করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবে, থ্যাংক ইউ।